দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ এবং হাসনাত আবদুল্লাহর উপর আওয়ামী লীগের সরাসরি হামলা আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন। একটা সন্দেহজনক স্মেল পাচ্ছি, আপনারা পাচ্ছেন কি? এখন প্রত্যেক দিনেই কোথাও না কোথাও সমন্বয়কের উপর হামলা হচ্ছে অতর্কিতভাবে। আর জায়গায় জায়গায় যেখানে মূলধারার মিডিয়াগুলো পৌঁছতে পারতেছে না, সবখান থেকে অভিযোগ আসতেছে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ হামলা করেছে। তখনই ভালো ছিলাম, শেখ হাসিনা সরকার আসলে ভালো হবে। কি ভাই? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। ওই সরকার স্বৈরাচার ছিল, সেটা ভালো ছিল আমাদের জন্য, অনেক ভালো। উন্নতি আমরা একটু ভালো করে চাই। আচ্ছা, এই যে এখন দ্রব্যমূল্যের দাম এবং আগের যে দ্রব্যমূল্যের দাম, আপনার পার্থক্য কি বুঝতে পারেন? কোথায় এখন তুমি কি বেশি আছে ভাই? আগে তো আর বাড়ছে ভাই। কি ভাই এখন খাচ্ছি 20 টাকা, তেলের দাম বাড়ছে, কি বাড়ছে কোন? কি লাভ হলো আমাদের? আচ্ছা, এই যে বিদ্যুৎ বিষয়ে যদি আপনাদের বলা হয়, এখন কি কারেন্ট আগের মতো যায়? না, কারেন্ট চলে যায়, আগে যেটা হচ্ছে ঘন্টা ঘন্টা চলে যায় কারেন্ট। কালকে কারেন্ট চলে যায় আমাদের এখানে। বন্ধুর জনপ্রিয়তা, আওয়ামী লীগের জনপ্রিয়তা কিংবা শেখ হাসিনার জনপ্রিয়তাকে কি দাবায় রাখা যাবে? যাবে না। আওয়ামী লীগ তো 15 বছর শাসন করেছে, 15.5 বছর। আপনারা যারা এই সরকার যারা চালাচ্ছেন এবং বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে আছেন, আপনারা 15 মাসও চালাতে পারবেন না। ব্রেকিং নিউজ। জানি না এই ভিডিওটা করার জন্য আবার কোন ধরনের ঝামেলায় পড়তে হয়, বাট আমাদের কাজটাই হচ্ছে আসলে ঝামেলায় পড়া। দর্শক, আজকে আমরা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে দুইজন মহান নায়ক বা নেতা হিসেবে যাদেরকে চিনি, এদের মধ্যে একজন হচ্ছেন নাহিদ ইসলাম। কোটা না মেধা? মেধা। তো আমরা ভাবছি কোটা অথবা মেধা মিনিমাম লেভেলে একটা হইলেই হয়তো চলবে, কিন্তু না কোটা না মেধা, ডাইরেক্ট সুপারিশ। ফাইন, এটাও মেনে নিলাম যে ধরেন আপনি একজনের ব্যাপারে সুপারিশ করেছেন। বাংলাদেশে কি বিদেশি ফান্ড আসার ব্যাপারে, মানে আমেরিকান ফান্ড আসার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের একটা আকাশসম অভিযোগ যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য বা রাজনীতিবিদদের রাজনৈতিক অবস্থানের প্রয়োজনে রাজনীতি দেখিয়ে বাংলাদেশের একটা বিশাল অঙ্কের ফান্ড আনা হয়েছে, $30 মিলিয়ন, যেটা চারটিখানি কথা না। সেই টাকার সন্ধান করা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখনই বোঝা গেছে ডোনাল্ড ট্রাম্প নিয়ে কিছু ব্যাপার রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের দিকে তিনি খুবই অ্যাটাচড, তাদের প্রতি মনোযোগী। তাদের অনেক সময় তাদেরকে নির্বাচনী প্রচারে তাদেরকে নিয়ে পোস্ট দিয়েছেন, বলেছেন বাংলাদেশের নির্যাতন হচ্ছে। ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে তার খুব সম্পর্ক। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বক্তব্য শেয়ার করেন, একজন একজনকে বন্ধু বলেন দেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শক, এই বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসবো। একটা সন্দেহজনক স্মেল পাচ্ছি, আপনারা পাচ্ছেন কি? এখন প্রত্যেক দিনেই কোথাও না কোথাও সমন্বয়কের উপর হামলা হচ্ছে অতর্কিতভাবে। আর জায়গায় জায়গায় যেখানে মূলধারার মিডিয়াগুলো পৌঁছতে পারতেছে না, সবখান থেকে অভিযোগ আসতেছে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ হামলা করেছে। নির্দিষ্টভাবে কোনো তথ্য নেই, ঢালাওভাবে তাদের উপর অভিযোগটা যাচ্ছে। দেখুন, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ কেউ এখন দাঁড়াতে পারতেছে না এবং নিজের বাড়িতেও যেতে পারতেছে না, তাহলে তারা হামলা করবে কীভাবে? তবে যেটাই হোক, হামলা একটা হচ্ছে, এটা সত্য। সেটা যদি আভ্যন্তরীণ কোন্দলও হয়ে থাকে, বুঝতে হবে যে সমন্বয়কের উপর কেউ না কেউ বিরক্ত হয়েই গেছে। গত 21শে জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 17 জন সমন্বয়ক আন্দোলনে অ্যাক্টিভ ছিলেন, তার মধ্যে নুরুল ইসলাম শহীদ একজন। শহীদ 21শে জানুয়ারি আনুমানিক রাত 11টার দিকে মহিলা কলেজের সামনে দাঁড়িয়েছিলেন। এমন অবস্থায় অতর্কিতভাবে 10-12 জন তাকে বেধড়ক মার মেরে চলে যায়। আশেপাশের লোকজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়, উনি হাসপাতালে ভর্তি আছেন। ওই অভিযোগ করা হয়েছে সন্দেহাতীতভাবে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কাজ। নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। দেখুন, যে গন্ধটা সবাই পাচ্ছে, দৃশ্যমান গন্ধ, সারা বাংলাদেশ ব্যাপী সমন্বয়কদের উপর হামলা হচ্ছে। এমনকি সমন্বয়করা নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করতেছে। এটা কিসের ইঙ্গিত বহন করে? অনেক সময় শুনতেছি জিয়ালি লিখে আসতেছে, সমন্বয়ক তুমি প্রস্তুত হও, তোমার দিন শেষ, বা এরকম কিছু, আরও মারাত্মক কিছু।
কেন এগুলো হচ্ছে? মাত্র 5টা মাস পেরিয়ে গেল, তারাই তো এই নতুন দিনের সূচনাটা করে দিয়েছে, তাদেরই সরকার ক্ষমতায় রয়েছে। তাহলে সমন্বয়কদের হঠাৎ করে এত শত্রু গজালো কীভাবে? না তাদের নিজেদের মধ্যে অবনতার কারণে এসব করতেছে। এই নুরুল ইসলাম শহীদ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছে জুলাই আগস্টের আন্দোলনে রাজশাহীর জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনি 2020-21 বর্ষের ছাত্র। তার সহপাঠীরা গতকাল দুপুরের দিকে প্রতিবাদ করেছে এবং স্টুডেন্ট রাইটস ফ্রন্ট থেকে অনেকেই বক্তব্য দিয়েছে এভাবে যে নুরুল ইসলাম শহীদ জুলাই আগস্টের আন্দোলনে আমাদের পাশে ছিল এবং সক্রিয় ভূমিকা রেখেছে। যারা আমাদের এই ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছেন, তারা যদি এর বিহিত না করেন তাহলে ওই চেয়ারে বেশি দিন থাকতে পাবেন না। আমরাই আপনাদের বসিয়েছি, তাহলে আমার ভাই কেন অনিরাপদ থাকবে? দেখুন, শুধু রাজশাহী না, দেশের বিভিন্ন জায়গায়, কাল সিলেট তো আরেকদিন ময়মনসিংহ, ঢাকার তো কেন্দ্রীয় কার্যালয় তালাই দিয়ে দিয়েছে এবং স্টুডেন্টের একটা অংশ বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে। সুতরাং দিন দিন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। যদিও এটাকে রাজনৈতিক আকার দেওয়ার চেষ্টা হচ্ছে, ছাত্র সমন্বয়করা যদি নিজেদের মধ্যে ওটা করে থাকে, ফাটল যে ধরেছে এটা শতভাগ সত্য। দেখুন যে হারে তারা হামলার শিকার হচ্ছে এবং তাদের উপর মানুষের বিশ্বাস এবং আস্থা কমে যাচ্ছে, সেই আশ্বাস ফিরে পাওয়ার জন্য ছাত্র সমন্বয়কদের জন্য সামনের দিনগুলোতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। একেই তো সারা বাংলাদেশব্যাপী তারা হঠাৎ হামলার শিকার হচ্ছে, দুয়ে তাদের নিজেদের মধ্যেও তারা মারামারি করতেছে। সুতরাং জুলাই আগস্টের দোহাই দিয়ে সামনের দিনগুলো যে চলবে না, সামনের দিনগুলো প্র্যাকটিক্যালি তাদের কাছে আরও কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতেছে, এটা বলাই বাহুল্য। যেটা হোক, সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে বিচ্ছিন্নভাবে, সেগুলো ছাত্র সমন্বয়কদের জন্য একটা মেজর চ্যালেঞ্জ হিসেবে সামনের দিনগুলোতে আরও কঠিন রূপে আসতেও পারে। সেই চ্যালেঞ্জগুলো ছাত্র সমন্বয়করা কীভাবে মোকাবেলা করে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে। যখন ছিল তখনই ভালো ছিলাম। শেখ হাসিনার সরকার আসলে ভালো হবে। জি ভাই, হ্যাঁ অবশ্যই ভালো হবে। ওই সরকার স্বৈরাচার ছিল, সেটা ভালো ছিল আমাদের জন্য, অনেক ভালো। উন্নতি আমরা ভালো করে চাই। আচ্ছা, এই যে এখন দ্রব্যমূল্যের দাম এবং আগের যে দ্রব্যমূল্যের দাম, আপনার পার্থক্য কি বুঝতে পারেন? কোথায় এখন এখন তুমি আছে কি বেশি আছে ভাই? আগে তো আর বাড়ছে ভাই, কি ভাই এখন খাচ্ছি 20 টাকা, তেলের দাম বাড়ছে, কি বাড়ছে কোন? কি লাভ হলো আমাদের? আচ্ছা, এই যে বিদ্যুৎ বিষয়ে যদি আপনাদের বলা হয়, এখন কি কারেন্ট আগের মতো যায়? কারেন্ট চলে যায়, আগে যেটা হচ্ছে ঘন্টা ঘন্টা চলে যায় কারেন্ট। কালকে কারেন্ট চলে যায় আমাদের এখানে। আচ্ছা, এই যে উপদেষ্টা পরিষদে যারা বসেছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে আপনার মনে করেন? কিচ্ছু করে না ভাই, কি করতেছে ভাই? হাতে কাছে করতেছে ভাই। এখানে কতগুলো মানুষ আছে, এখানে কিন্তু এক এক জায়গায় 10 জায়গার 10 জন বা 20 জায়গার 20 জন। কেউ তো মনে করেন এখানে মিথ্যা কথা বলবে না। আমরা সবাই বলি আগে সরকারই ভালো ছিল, তখন আমরা ভালো ছিলাম, খায়া পয়রা ভালো ছিলাম। এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি, সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। জানি না এই ভিডিওটা করার জন্য আবার কোন ধরনের ঝামেলায় পড়তে হয়, বাট আমাদের কাজটাই হচ্ছে আসলে ঝামেলায় পড়া। দর্শক, আজকে আমরা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে দুইজন মহান নায়ক বা নেতা হিসেবে যাদেরকে চিনি, এদের মধ্যে একজন হচ্ছেন নাহিদ ইসলাম। কোটা না মেধা? মেধা মেধা। তো আমরা ভাবছি কোটা অথবা মেধা মিনিমাম লেভেলে একটা হইলেই হয়তো চলবে, কিন্তু না কোটা না মেধা, ডাইরেক্ট সুপারিশ। ফাইন, এটাও মেনে নিলাম যে ধরেন আপনি একজনের ব্যাপারে সুপারিশ করেছেন, তো যার জন্য সুপারিশ করছেন গণমাধ্যমের সামনে সে আবার তালিবালি করতেছে, বাইচালি কাটতেছে কেন? অনেক অভিযোগ আছে যে এই উপদেষ্টারা বিভিন্ন জায়গায় চাকরির তদবির এবং পদ বাণিজ্য নিয়ে হিউজ টাকা কামাইছেন। সাংবাদিক ইলিয়াস থেকে অনেকেই কিন্তু এই দাবি করেছেন। ইভেন এগুলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে। এর মাঝখানে ওয়াসা, এই ওয়াসাটারে এক এক সময় এক একজন এক একভাবে খাইছে। ওয়াসাতে সম্প্রতি লোকবল সংকট ছিল, তো সেই লোকবল নিয়োগের জন্য একটা কি বলা হয় যে মানে বেশ কয়েকজন মানুষকে এখানে চাকরি দেওয়া হবে, সেজন্য একটা প্রজ্ঞাপন ছিল। বাট এই প্রজ্ঞাপনটা লোকচক্ষুর আড়ালে অনেক রাঘব বোয়ালরা বৈশা বৈশা খাইয়া শেষ করে ফেলছে। যদিও এটার ব্যাপারে এদের আবার রাজনৈতিক বক্তব্য আসছে। নাম উঠে এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের। ওয়াসাতে যারা চাকরি পেয়েছেন এদের মধ্যে রেফারেন্সের তালিকায় দেখা গেছে কোনো কোটা মেধা পরীক্ষা কিছু না। তা আমরা কেন ধরে নিব না এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন, আপনার আত্মীয় যদি হয় তাহলে স্বজনপ্রীতি, আর যদি আত্মীয় না হয় আপনি যাকে সুপারিশ করছেন তার কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন? আবার দুই একজন সমন্বয়ক যাদের এখানে নাম আসছে বলছে ভাই আমি তো জানি না, তাহলে কি ওয়াসা কি মানে বানায়া এই পোলাপাইনগুলোরে বিপদে ফেলছে? আবার হান্নান মাসুদ যে বক্তব্য দিছে সেটাতে তো জানি না শব্দের সুযোগ নাই। নিয়োগের যে রেফারেন্স এটা তো সত্যি। পেজটা কোথায় দেখেন, নাহিদ ইসলামের নামে আপনার যেই পদের নাম পিও দুইটা ওয়াসার আবেদনকৃত পদের নাম পিও, মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে। রেফারেন্স হচ্ছে মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম, দুইজনের রেফারেন্স করেছেন। তারপর মহিলা সমন্বয়ক, কম যায় না, তলে তলে কিন্তু টেন্ডার বাণিজ্যে জড়িত এরকম অভিযোগ আসছে। নুসরাত তাবাসসুম যে তার ব্যাপারে আসছে আপনার
সেও 2টা পদের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে গেছে, মানে ওয়াসাতে চাকরির জন্য। আরো 2টা বেলায় আসছে ঢাকা কলেজের ছাত্র সমন্বয়ক নাজমুল। তারপরে আছে আপনার এখানে এপিএস স্যারের এগেনস্টে অনেকগুলা। তারপরে আসছে আপনার রোহিত ছাত্র সমন্বয়ক। এরকম বেশ কয়েকটা জায়গায় তাদের নাম উঠে এসেছে যে তারা ওয়াসারে নিয়োগগুলা 150 জনের যে নিয়োগ নিজেরা ভাগাভাগি করে নিয়ে আনিছে। কেউ কেউ বলছেন যে ভাগাভাগির পেছনে কোটি কোটি টাকার লেনদেনও হয়ে গেছে। এখন এই চাকরিটা কি পার্মানেন্ট নাকি এটা স্বল্প সাময়িক, এই নিয়ে আবার একটা ব্যাখ্যা দিছে আমাদের কান্দা মাসুদ ওরফে হান্নান মাসুদ। সে বলছে যে আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। আচ্ছা, এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি, কিন্তু আমরা যতটুকু জানি এই স্বল্প সময়ের চাকরির সিস্টেমটা 2018 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেটা কেন বন্ধ করা হয়েছিল? তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার মনে করছে এখানে নানান দুর্নীতি হয়, এই জন্য এই সিস্টেমটাকে অফ করে দেওয়া হয়েছিল। তো এখন এটা কিভাবে চালু হয়ে গেল? হ্যাঁ, মানে এখানে মঠ মিঠাই আছে, মন্ডা আছে নাকি? এরপরে হান্নান বলছে ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় থাকে। বুঝলাম, তো এটাকে জনগণ থেকে অনুমতি নিছো নাকি ডিম পারে হাসে বা খায় বাগদাসে? দেখেন এখানে 100টা মানে অনিয়ম হইতে পারে, কিন্তু যখন আমরা এই ছাত্র উপদেষ্টাদেরকে দেখি, সমন্বয়কদেরকে দেখি যে একদল সমন্বয়ক রাস্তায় বসে চিল্লায় চিৎকার করে, এদের চিকিৎসা হয় না। একদল শহীদের মা কান্না করে, কারো মা রিক্সা চালায়, কারো বাবা রিক্সা চালায়, কেউ ভিক্ষাতে নামছে, তাদের ছেলেদের খবর নাই, শহীদদের টাকা পাওয়ার কথা খবর নাই, হাসপাতালে চিকিৎসা পাওয়ার কথা চিকিৎসা পাচ্ছে না। অপরদিকে তারা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে নিশ্চয়ই তারা তাদের ব্যাপার থেকে এটা ক্লারিফিকেশন দিবেন, কিন্তু এই লিঙ্কগুলো যখন আমরা সামনে নিয়ে আসি বা পাই তখন এটা খারাপ লাগে যে ডিম পারলো হাসে, খাইলো কি বাগধাসে। জুলাই আগস্ট অভ্যুত্থান কি বেহাত হয়ে গেল? আসলে হয়ে গেছে, 100% হয়ে গেছে। এটা ভাই মানা যায় না যে কোটা মেধা নিয়ে এত কিছু হইলো, এখন তো দেখা যাচ্ছে সবটার মধ্যে আসলে অন্য কিছু ছিল নাকি। বিচার করার মালিক জনগণ, আর নিশ্চয় তারা তাদের ক্লারিফিকেশন দিবেন। এগুলো ভয়ঙ্কর অভিযোগ। ভালো থাকুন। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় আসার পর বাংলাদেশের মধ্যে অনেক আলোচনা হয়েছে, কিছু বিষয় লক্ষণও দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে কি বিদেশি ফান্ড আসার ব্যাপারে, মানে আমেরিকান ফান্ড আসার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের একটা আকাশসম অভিযোগ যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য বা রাজনীতিবিদদের রাজনৈতিক অবস্থানের প্রয়োজনে রাজনীতি দেখিয়ে বাংলাদেশের একটা বিশাল অঙ্কের ফান্ড আনা হয়েছে, 30 মিলিয়ন ডলার, যেটা চারটিখানি কথা না। সেই টাকার সন্ধান করা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখনই বোঝা গেছে ডোনাল্ড ট্রাম্প নিয়ে কিছু ব্যাপার রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের দিকে তিনি খুবই অ্যাটাচড, তাদের প্রতি মনোযোগী, তাদের অনেক সময় তাদেরকে নির্বাচনী প্রচারে তাদেরকে নিয়ে পোস্ট দিয়েছেন, বলেছেন বাংলাদেশের নির্যাতন হচ্ছে। ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে তার খুব সম্পর্ক। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বক্তব্য শেয়ার করেন, একজন আরেকজনকে বন্ধু বলেন। দেশের প্রয়োজনে দেশের স্বার্থে তারা যার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সিট থেকে সেটা করেন, কিন্তু তাদের বন্ধুত্বের অটুটের কথা বলেন। সেখানে নরেন্দ্র মোদীর সরকার এবং ভারত সবসময় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলে, সেইটি ডোনাল্ড ট্রাম্প ক্যাশ করেন। এরকম সময় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়, সেই শেখ হাসিনার ভারতের অবস্থান, সেখান থেকে রাজনৈতিক তৎপরতা, এর মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন, বাংলাদেশে নিয়ে ভারতের রেগুলার স্টেটমেন্ট, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে স্টেটমেন্ট, বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে, নির্বাচন নিয়ে তাগাদা, ভারতের সেনাবাহিনীর সেনাপ্রধানের বিভিন্ন রকম মন্তব্য, এইসব প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যখন ইন্ডিয়াতে, তখন কি হচ্ছে, বাংলাদেশ নিয়ে কী হচ্ছে, স্পষ্টতই পত্রপত্রিকায় রিপোর্ট আসছে যে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং নরেন্দ্র মোদী প্রশাসন মিলে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিছু একটা গবেষণা করছেন। কি করছেন এটা বাস্তবে প্র্যাকটিক্যালি এখনই বলার সময় আসেনি, বা দেখার আগে হয়তো বলা, ধারণা করাও সম্ভব হবে না। নানানভাবে হয়ে থাকে। সেই পর্যায়ে এসে আমেরিকার গোয়েন্দা প্রধান তিনি ভারতে, এবং বলা হয় বিভিন্ন পর্যায়ের মিটিংয়ের কথা বলা হয়, শেখ হাসিনার নামও আসে, সেসব আসেনি। কিন্তু আমরা অন্তত পত্রপত্রিকা থেকে যেগুলো জানতে যাচ্ছি সেগুলো কোনোটা অবশ্যই ইঙ্গিতপূর্ণ, অনেকটাই ইঙ্গিতপূর্ণ। বাংলা ট্রিবিউন বলছে তুলসী গ্যাবার্ড দিল্লিতে দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ। এ নিয়ে আরও খবর আছে, আমরা পরে আপনাদেরকে বলবো। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড 3 দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রবিবার সকালে দিল্লিতে এসে পৌঁছেছেন। এই সফরে তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, তেমনি আলাদা করে একান্ত বৈঠক করবেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। অজিত দোভাল সম্পর্কে বলার অপেক্ষা রাখেন। বাংলাদেশের মানুষ, রাজনীতি যারা খোঁজ রাখেন জানেন, এবং শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার প্রতিটা স্টেপ এবং 5 আগস্টের পট পরিবর্তন, অজিত দোভাল সার্বক্ষণিক বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেই থেকে আলোচিত নাম অজিত দোভাল ও তুলসী গ্যাবার্ডের মধ্যকার বৈঠকে নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গেও অবধারিতভাবে আলোচনা হবে, কনফার্ম করছে পত্রপত্রিকা।
ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি আলাদা করে তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছিলেন এবং মোদী তাকে বর্ণনা করেছিলেন সুদৃঢ় ভারত মার্কিন সম্পর্কের জোরালোর সমর্থক রূপে। তুলসী গ্যাবার্ড নিজেও জানিয়েছেন ভারত মার্কিন সম্পর্কে তিনি খুবই মর্যাদা দেন। আচ্ছা, তার মতো মাসখানেকের মধ্যে তুলসী গ্যাবার্ডের ভারত সফর, তাই যথারীতি দিল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে হিন্দুদের প্রতি গ্যাবার্ডের সহানুভূতি, এই জায়গাটাও দুঃখিত একটা ইঙ্গিত বহন করে। দেখবেন তুলসী গ্যাবার্ড নিজে একজন প্র্যাকটিসিং হিন্দু, মানে জন্মগত বা পারিবারিক না, একজন প্র্যাকটিসিং হিন্দু, কিন্তু সিরিয়াস। যদিও তিনি আদৌ ভারতীয় বংশোদ্ভূত নন, তার মা ক্যারল পোর্টার গ্যাবার্ড হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, নিজের সন্তানদেরও রেখেছেন হিন্দু নাম। তুলসী গ্যাবার্ডদের ভাই বোনেরও নাম সেরকম, ভক্তি, জয়, আর্য ও বৃন্দাবন। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ডিএনআই পদে তুলসী গ্যাবার্ডকে মনোনীত করেন, তখন তার হরে কৃষ্ণ গাইবার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল। সারা বিশ্বে হিন্দুরা যেখানে নির্যাতিত, সেখানে তাদের প্রতি সংহতি ও সমবেদনা প্রকাশে তুলসী গ্যাবার্ড কখনোই দ্বিধা করেননি। ভারতে এসে সম্পূর্ণ হিন্দু রীতি মেনে নিজের বিয়ে করেছিলেন তুলসী গ্যাবার্ড। প্রতিটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানুষকে বোঝার জন্য। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানে হিন্দু ও শিখদের উপর অত্যাচারের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন তিনি। বস্তুত মার্কিন কংগ্রেসে তিনি ছিলেন প্রথম হিন্দু ধর্মাবলম্বী কংগ্রেস উইমেন। তবে রাজনীতির জীবনের বেশিটা ডেমোক্রেটদের সঙ্গে থাকলেও 2022 সালে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন। বিশ্বে নির্যাতিত হিন্দুদের জন্য মার্কিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের যে একটা সফট কর্নার বা দুর্বলতার জায়গা আছে, তা সুবিদিত, আর ভারতও সেটি কাজে লাগাতে চাইছে। দিল্লিতে তুলসী গ্যাবার্ডের কর্মসূচি বর্ণনা করা হয়েছে। শুধু আমি এটুকুই বলবো যে বাংলাদেশ নিয়ে আলোচনার প্রেক্ষাপট কি। গত 5 আগস্টের পর ভারত মার্কিন সর্বোচ্চ স্তরে টেলিফোনে বা মুখোমুখি বৈঠকে যত আলোচনা হয়েছে, বাংলাদেশ প্রসঙ্গে তাতে ছায়াপাত করেছে অনিবার্যভাবে। অজিত দোভাল ও তুলসী গ্যাবার্ডের মধ্যে আলোচনাতেও তার কোনো ব্যতিক্রম হবে না নিশ্চিতভাবেই। এর আগে নরেন্দ্র মোদী যখন টেলিফোনে বিগত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন, তখন ভারতের পক্ষ থেকে সে দেশে কথিত হিন্দু নির্যাতনের প্রসঙ্গ তোলা হয়েছে। এরপর যখন গত মাসে মোদী হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন বাংলাদেশ নিয়ে, সেখানেও দুজনের মধ্যে কথা হয়েছে। তাছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তার মার্কিন কাউন্টারপার্ট মার্কো রুবিও কিংবা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল উলজের সঙ্গে বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ তিনি তুলেছেন। ঢাকা দিল্লি ও বর্তমান সরকারের মধ্যে এই কথিত হিন্দু ও নির্যাতনের ইস্যু একটি অস্বস্তিকর প্রসঙ্গ, এবং এই প্রেক্ষাপট তুলেই বলা হচ্ছে যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে অজিত দোভালের মিটিং হবে। মিটিংটা কি এখন কোনো স্পেসিফিক ইস্যু ভিত্তিক, নাকি শুধু সংখ্যালঘু নির্যাতন? আমরা যদি ধারণা করি যে না, এখন আর তারা ওই সংখ্যালঘু নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাহলে কি আলোচনা হতে পারে, তারা কি সিদ্ধান্ত নিতে পারে, তারা কি ভাবতে পারে? বিশ্ব দুই ভাগে বিভক্ত, বাংলাদেশ ইস্যুতেও দুই ভাগে বিভক্ত, স্পষ্ট বোঝা যায়। এখন আর রাগঢাক কিছু নেই। ভারত আমেরিকা, একদিকে চায়না পাকিস্তান, রাশিয়ার একরকম অবস্থান, রাশিয়া কাছে ফেরারও চেষ্টা করছে বাংলাদেশে। সব কিছু মিলিয়ে প্রধান উপদেষ্টা বলছেন বাংলাদেশ যুদ্ধ অবস্থা চলছে, যুদ্ধ পরিস্থিতি। আদতে কি এখনও 5 আগস্টের আগে যদি জ্বলন্ত কড়াইয়ে থেকে থাকতো বাংলাদেশ, এখন কি জ্বলন্ত উনুনের মধ্যে পড়েছে কিনা? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনারা কি মনে করেন যে তাহলে এই আন্দোলন করে শেখ হাসিনাকে যে সরানো হয়েছে এটা ভুল করেছে সাধারণ জনগণ? 100% ডেফিনেটলি ভুল। কারণ আমরা যাতে বাঙালি, এটা আসলে আমরা যে ভুলটা করছি, এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে। কারণ আমরা এখন বুঝছি যে আসলে আমরা কি জিনিসটাকে হারাইছি। আমরা বুঝতে পারছেন, আমি কোনো দল করি না, আমি পেট নিতে করি। আমি রাস্তায় পড়ে থাকি, পেট নিতে করি। আমার 2টা বাচ্চা আছে বাসায়, দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি। কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন, আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি। আগে সবচাইতে ভালো ছিলাম, এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি। এখন রাস্তায় বের হইতে পারি না, কোনো সিকিউরিটি নাই, কোনো নিরাপত্তা নাই, মা বোনের কোনো নিরাপত্তা নাই। যেরকম ভাবে আপনি মনে করেন যে দূষিত হইতাছে, লুট হইতাছে, ছিনতাই হইতাছে, আমরা কোথাও নিরাপদ নাই। আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনারা মনে করেন? অবশ্যই নিরাপদ ছিল, এখন কোনো নিরাপত্তা নেই এখন ভাই। আগে 2টা থেকে বাইরে আমরা আমি গাড়ি বন্ধ করে গেল, আমার কাছে মনের মধ্যে কোনো ভয় ছিল না। এখন রাতে 10টার পরে গাড়িটা রাইকা আমার বাসা থেকে 200 মিটার হাইটে গেল, আমার মনের মধ্যে ভয় থাকে যে না জানি আমার সর্বোচ্চ নিয়ে যাবে। এখন এই সিচুয়েশনের মধ্যে এখন আপনাদের মতামত, যদি শেখ হাসিনা সরকার আবার বাংলাদেশে আসে, সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করেন? অবশ্যই ডেফিনেটলি থাকবে। এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, আমি কোনো দল করি না। এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন, এর মধ্যে 100 যদি লোক থাকে, 80% লোকই আপনার ভোট দিবে আওয়ামী লীগকে। আমি শিওর, কারণ আমি কোনো দল মত কিছু করি না। কারণ আগে ভালো ছিলাম, আমরা যেই সরকারে ভালো ছিলাম, ওই সরকার আসলে আমরা ওই সরকারই ভোট দিব, এতে বাঁচি আর মরি। কেমন আছেন? নাই ভাই, ভালো একটা, বেশি একটা ভালো নাই। আমরা মানে আগের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? স্বৈরাচার যখন ছিল তখনই ভালো ছিলাম। এখন এই যে এখনকার যে সরকারের আসে আমল, আমরা এখন একটা পারিষ্কার একটাও ভালো নাই। সকাল থেকে পর্যন্ত 300 টাকাও কাজ করতে পারি নাই। তা আমরা খাবো কি, আমার বউ বাচ্চা দিব কি, আবার কিস্তি চালাবো কি? এটাই আমরা খুব, মানে এই স্বৈরাচারী শাসকের সময় আপনারা ভালো ছিলেন? ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, অবশ্যই অনেক ভালো ছিলাম। এখন অবশ্য আমরা ভালো নেই, অনেক ভালো নেই, খুব খারাপ। দিন আনে দিন খাওয়ার যে পা পেটেল ভাই আমাদের জাতীয় ভাইদের আছে, মানে খুব কষ্টে আছে একেবারে। সকাল থেকে এ পর্যন্ত এখনো 400 টাকা ভাড়া মারতে পারি, আমরা কি ভালো আছি বলেন? দ্রব্যমূল্যের দাম দ্রব্যমূল্যের দাম অনেক বেশি।
একটা সিগারেট খাইতে গেলে 10 টাকা লাগে, একটা চা খাইতে গেলে 15 টাকা লাগে। এখন 100 টাকার ভাড়া আমাকে 60 টাকা নিয়ে যাওয়া লাগতেছে। এখান থেকে ফার্ম গেট গেলে 100 টাকা যাওয়া লাগে, 40 টাকা 80 টাকা যাওয়া লাগে। এই সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে মনে করেন? সাধারণ জনগণের জন্য কিছু করছে না, এরা খালি এরা নিজের প্যাকেট ভরাচ্ছে। আর যারা রাজনীতি ভাবে যারা নতুন ভাবে আসছে তাতে এদেরকে এরা উৎসাহিত দিতেছে, কিন্তু রিক্সা আলাপ করতে বা জনগণ পাবলিকের গরিব লোকের জন্য কোনো কাজ করতেছে না। আচ্ছা, এই যে আন্দোলন হলো 5 আগস্ট আন্দোলন, এই আন্দোলনে রিক্সা চালকের প্রায় 30 জন শহীদ হয়েছে, তো আপনারা তো এই আন্দোলনে ছিলেন। অবশ্যই ছিলাম। এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন? অবশ্যই আন্দোলন করে আমরা আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি। এখন বুঝতেছি আন্দোলন ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুড়াল মেরেছি, আর কিছু বলার নেই আমার। হঠাৎ করে অনেকে হয়তো বলবেন যে তুষার ভাই আপনি হঠাৎ করে সাধারণ জনগণের বক্তব্য কেন শোনাচ্ছেন? আচ্ছা, মাঝে মাঝে আমাদের সাথে এরকমটা হয় না যে আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করে? কেমন পরীক্ষা? ধরেন এক্সাম্পল, আপনি আগে সুপারভাইজার ছিলেন কোনো একটা প্রতিষ্ঠানে, কেমন? তো সেই পদ থেকে কোনোভাবে আপনি সরে আসলেন বা আপনাকে কোনো একটা চক্রান্তর মাধ্যমে আপনাকে সরিয়ে দিল। তো এখন আপনি কি করবেন? আপনি সংসার চালাতে পারতেছেন না, কিংবা নানান মানুষের কথা শুনতেছেন, নিন্দা শুনতেছেন, কিংবা যেই প্রতিষ্ঠানে ছিলেন সেখানে স্টাফদের এক এক জনের এক একটা মন্তব্য আপনি শুনতেছেন যে ও গেছে ভালো হয়েছে, ও মানুষের বেশি একটা ভালো ছিল না, ও এই পদ থেকে সরে গেছে, কিংবা ওই এই পদের যোগ্য না, আমরা এখানে একটা যোগ্য ব্যক্তিকে চাই। এবং যখন নাকি মানে আপনার বিকল্পে অন্য একটা যোগ্য ব্যক্তিকে বসানো হবে, মানে তারা ভাবে যে আপনার থেকে বেশি যোগ্যতা তারা রাখে, যখন নাকি সেই প্রতিষ্ঠানে বসানো হয় তখন দেখে যে না রে ভাই, আগেটাই তো ভালো ছিল। এটা তো মানে কল লিখতে আপনার কলম ভাঙে, এটা তো পসিবল না। এটা তো শুধু আপনার কিভাবে স্টাফদের খাটিয়ে নিজের পকেটে আর আপনার কারিগরি টাকা আনা যায়, এটা তো মাস্টার প্ল্যান রে ভাই। হয় না, মাঝে মাঝে কিন্তু আল্লাহ আমাদের এই বিপদ দিয়ে কিন্তু পরীক্ষা করে যে তোমার আশেপাশের কোন মানুষটা তোমার আপন, কিংবা কে তোমার ভালো চায়, কে তোমার বন্ধু, কে তোমার শত্রু। হয় না? হয়। কিন্তু দেখবেন ওই যে আপনি সুপারভাইজার ছিলেন একটা প্রতিষ্ঠানের, ঠিক এই যে আশেপাশে যে মানুষগুলা আপনি কিন্তু চিনতে পারলেন। এতদিন আপনি সবাইকে আপন ভাবছেন যে আমার এই প্রতিষ্ঠানের ভিতরে যে স্টাফ আছে, আমি এখানকার সুপারভাইজার, কিংবা আমার আন্ডারে যে ডিপার্টমেন্টে যে সমস্ত কাজ করে সবাই আমাকে খুব বড় ভাই, অনেক স্নেহ করে, কিংবা অনেক সম্মান করে, এটা সেটা না। তখন কিন্তু আপনি চিনতে পারেন যে কে আপনার আপন, কে আপনার পর। দ্যাট মিনস আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে সেই পদ পদবীর থেকেও কিন্তু আল্লাহ আমাদের বড় কিছু মাঝে মাঝে দান করা। হয় না, সুপারভাইজার থেকে যখন নাকি আপনি মানুষের ভালোবাসা পাচ্ছেন, কিংবা সেই যে মানুষগুলো নাকি আপনার গীবত গাইতো, আপনার বদনাম করতো, সেই মানুষগুলো পুনরায় আপনাকে চাচ্ছে, আপনার প্রশংসায় মনে করেন মাতোয়ারা। হয় না? তখন কি হয়, সেই প্রতিষ্ঠানের এমডি আপনাকে একটা প্রমোশন দেয়। কি প্রমোশন? হয়তো পারে আপনাকে মনে করেন মানে আপনার চিন্তাধারার বাহিরে, হয়তো আপনাকে ম্যানেজার পোস্টিং দিল, কিন্তু আপনি হয়তো এটা চিন্তা করেন নাই। হয়তো আপনি ভাবছেন যে আপনার স্যালারি আসলে আগে 15,000 টাকা, হয়তো আপনাকে আর 2,000 টাকা বাড়িয়ে দিবে, আপনি কিন্তু এরকম চিন্তা ভাবনা করছেন, কিন্তু আল্লাহর রহমতে আপনাকে কি ম্যানেজার পোস্টিং এ দিয়ে দিল। তো এটা হচ্ছে আল্লাহর অশেষ একটা রহমত। অ্যাকচুয়ালি শেখ হাসিনার সাথে বর্তমান এইটাই মনে করেন করতেছে, কারণ মানুষ চেনাটা অত্যন্ত প্রয়োজন ছিল এই 17 বছরের ভিতরে। মানে শেখ হাসিনা আপনার আলটিমেটলি তার দলের ভিতরে বা আওয়ামী লীগের ভিতরে সবাইকে একদম মার পেটের ভাই বোন মনে করছিল, এবং এই মার পেটের ভাই বোনরা কি তাকে বাস দিছে প্রতিনিয়ত, তিনি টেরও পায় নাই, এমন ভাবে দিছে বাস। বুঝতে পারছেন? আর বর্তমান যেই জনগণের কথা বলতেছি, এই জনগণ শেখ হাসিনার কি ওই যে বললেন নিষ্কালা ভাই মুক্তি শুনলে যে স্বৈরাচারের পতন করছি, আন্দোলন করছি, আগে যদি জানতাম এখন করতাম না। আরে ভাই, এর থেকে বড় চাওয়া পাওয়া আমার মনে হয় আওয়ামী লীগের আর কিছু হতে পারে না। একটা গণতান্ত্রিক দেশের একটা আপনার নাগরিকের ভালোবাসা কিংবা এই ধরনের মানে আপনার সমর্থক পাওয়া, মানে নিঃস্বার্থের সমর্থক, এটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। কি শুনলেন না যে আগের সরকারই ভালো ছিল, স্বৈরাচারের আমলেই ভালো ছিলাম। বর্তমান বাংলাদেশের প্রতিটি মানুষ বলতেছে যে আমরা আগের সরকারেই ভালো ছিলাম, এই সরকারের আমলে আমরা ভালো নাই। দ্যাট মিনস আপনি বুঝেন যে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের কি পরিমাণ ফেমাস হচ্ছে। অ্যাকচুয়ালি আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত আসলে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ভাই ডক্টর ইউনূস কিংবা সমন্বয়করা কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না। প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই বঙ্গবন্ধুর ভয়ে ভীত সরকার, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। আজকে বণিক বার্তা তাদের পত্রিকায় প্রধান একটি শিরোনাম করেছে যে শেখ মুজিবের ছবি সংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে রমজান ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বৃদ্ধি পায়,
নতুন নোট ছেড়ে সে চাহিদা মেটায় বাংলাদেশ ব্যাংক। এবার শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট বাজারে ছাড়া নিয়ে বিড়ম্বনার মুখে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে বলা হয়েছিল ঈদ উপলক্ষে পুরনো ডিজাইনের নতুন নোটই বাজারে ছাড়া হবে, যদিও পরে সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো হয় ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও বাজারে ছাড়া যাবে না। ব্যাংকের শাখায় যে নোটগুলো আছে সেগুলোতে বঙ্গবন্ধুর ছবি আছে, এজন্য সেগুলো পর্যন্ত ছাড়তে নিষেধ। কেন্দ্রীয় ব্যাংকের এ দ্বিধাদ্বন্দ্বের জেরে তৈরি হয়েছে নগদ টাকার সংকট। দেশের অনেক জেলায় ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে নগদ টাকা পাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ ব্যাংকের 10টি শাখা আছে। এই 10টি শাখা থেকে বিভিন্ন ব্যাংক তাদের নগদ টাকার চাহিদাটা পূরণ করে, সেই শাখাগুলো থেকে ওঠায়। আর যে অঞ্চলে যে জায়গায় শাখা নেই সেই শাখাগুলো সেই জায়গাগুলো থেকে সোনালী ব্যাংক, সরকারের সোনালী ব্যাংক বাংলাদেশের ব্যাংকের হয়ে এই নগদ টাকার সরবরাহটা করে থাকে। তাই গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে জরুরি প্রয়োজন মেটাতে অনেক ব্যাংক অন্য ব্যাংকের শাখা থেকে নগদ টাকা সংগ্রহ করে গ্রাহকদের প্রয়োজন মিটিয়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন বাজারে নগদ অর্থের কোনো সংকট নেই। এই সংশ্লিষ্টতা বলতে সরকারপন্থী এবং বাংলাদেশ ব্যাংক। নতুন নোট ছাড়াও বাংলাদেশ ব্যাংকের হাতে পর্যাপ্ত পুরনো নোট রয়েছে। পুরনো নোটগুলোই চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হচ্ছে। কোনো জেলায় যদি সংকট তৈরিও হয় সেটি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হতে পারে। দেখুন, এমনিতেই ব্যাংক ব্যবস্থাকে ভয়ানক সংকটের মধ্যে ফেলানো হয়েছে। এই যে বর্তমান যে গভর্নর আহসান এইচ মনসুর, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ে বক্তা বেশি হয়ে উঠেছেন। আমি এটি নিয়ে আলাদা একটি পর্ব করব, 7টি ব্যাংককে কিভাবে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ আমলে দুর্বৃত্তরা ব্যাংক থেকে লুটপাট করেছে, টাকা পয়সা নিয়ে গেছে। তখন অন্তত পক্ষে আপনি ব্যাংকের ব্রাঞ্চে গেলে চেক দিলে টাকাটা পেতেন। ইউনূস সরকারের আমলে 7টি ব্যাংকের ব্রাঞ্চে গেলে, কমপক্ষে 5টি ব্যাংকের হলেও ব্রাঞ্চে গেলে আপনি চেক দিলে টাকা পান না। আপনাকে রেশিও ধরে দেওয়া হয়েছে, খুব আপনার 10 লাখ টাকা থাকলেও 3000, 2000, 5000 টাকা করে দেওয়া হয়। এগুলোর কারণটা হচ্ছে ওই ব্যাংকগুলোর প্রতি আস্থার সংকট। বাংলাদেশ ব্যাংক, ওই যে বললাম, তিনি গভর্নরের চেয়ে বক্তা বেশি হয়ে উঠেছেন। এই বেশি বেশি ব্যাংক নিয়ে কথা বলা এবং এই ব্যাংকগুলোকে বাঁচানো যাবে না ইত্যাদি নানান কথা বলার কারণে এই ব্যাংকগুলোকে একদম ধ্বংস করে দিয়েছেন। আজকে বঙ্গবন্ধুর ছবিকে ভয় পাচ্ছেন। বঙ্গবন্ধুর ছবি নোটে আছে, সেই নোট ছাড়া যাবে না। রমজান এবং ঈদে মানুষ নতুন টাকা প্রত্যাশা করে। এই নতুন টাকার প্রত্যাশার জায়গা থেকে বাংলাদেশ ব্যাংক প্রতি বছর নতুন নোট ছাড়ে, এবারও ছাড়ার কথা, কিন্তু বিধিবাম নোটে রয়েছে বঙ্গবন্ধুর ছবি। আর যায় কোথায়? বঙ্গবন্ধুর ছবি তো বিরাট আতঙ্কের কারণ, ভয়ের কারণ। বঙ্গবন্ধুর ছবি যদি বাজারে ছেড়ে দিই, এই ছবি দেখে মানুষ যদি বঙ্গবন্ধুর প্রতি ভক্ত হয়ে যায়, আওয়ামী লীগের প্রতি যদি ভক্ত হয়ে যায়, এই ভয় থেকে, এই সংখ্যা থেকে নতুন নোট, বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট বাজারে ছাড়া থেকে বিরত থাকছে বাংলাদেশ ব্যাংক। এতে করে নতুন করে একটি সংকটের তৈরি হবে মানুষের মনে। মানুষ একদম সাধারণ মানুষ তো এত খোঁজ খবর জানে না, এত খোঁজ খবর রাখে না। যখন নগদ টাকার প্রবাহ কমে যাবে, ব্যাংকে গিয়ে টাকা পাবে না। ধরুন ঈদ উপলক্ষে একজনের 2 লাখ টাকা দরকার, এক ব্যাংকে চেক দিয়েছে, সেই ব্যাংক টাকা দিতে পারছে না, তখন কি হবে? তখন মানুষ তো ভয়ে, মারাত্মক ভয়ে ভীত হয়ে উঠবে। এই যে সরকার বঙ্গবন্ধুকে ভয় পাচ্ছে, এর থেকে ওই ভয়টা তো মারাত্মক হতে পারে। ওই জনগণ, ওই মানুষটির ধারণা হতে পারে যে বাংলাদেশ ব্যাংকে কিংবা এই যে ব্যাংক ব্যবস্থায় কোনো টাকা পয়সা নেই, আমাদের টাকা পয়সা দেবে না। আতঙ্কে তো অনেকে হার্ট অ্যাটাক করতে পারে। সরকার বঙ্গবন্ধুর ছবি নিয়ে আতঙ্কিত, আতঙ্কে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, যার দরুন এই যে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট বাজারে ছাড়া হচ্ছে না। এতে করে নতুন সংকট ঘনীভূত হচ্ছে। আসলে বঙ্গবন্ধুকে এত ভয়, এই নোট আটকে রেখে, এই আবদ্ধ রেখে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা, আওয়ামী লীগের জনপ্রিয়তা কিংবা শেখ হাসিনার জনপ্রিয়তাকে কি দাবায় রাখা যাবে? যাবে না। আওয়ামী লীগ তো 15 বছর শাসন করেছে, 15.5 বছর। আপনারা যারা এই সরকার যারা চালাচ্ছেন এবং বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে আছেন, আপনারা 15 মাসও চালাতে পারবেন না। আপনারা আওয়ামী লীগকে আবারও ফেরানোর সব ধরনের ব্যবস্থা করছেন। আওয়ামী লীগ
সব ধরনের ব্যবস্থায় আপনাদের কারণে প্রাসঙ্গিক হয়ে উঠছে, প্রাসঙ্গিক হয়ে উঠবে এইসব এক একটা কারণে। এজন্যই বলছি যে বঙ্গবন্ধুর ছবিকে এত ভয়, বঙ্গবন্ধুর ছবিকে এভাবে ভয় পেয়ে এভাবে আপনারা দূরে সরিয়ে দিলেও বাংলাদেশের মানুষ কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে না বা দেবে না, আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এই যে আজকে বঙ্গবন্ধুর 105তম জন্মদিন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন যা দেখলাম তা অভাবনীয়। এই সময় আপনি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দিতে চাইছেন না, সেই সময় বঙ্গবন্ধুর জন্মদিনে মানুষ যেভাবে শুভেচ্ছা জানাচ্ছে তা অভাবনীয়। কাজেই এইভাবে আপনারা ভয় পেতে পারেন, আপনাদের ভয়ের কারণ আছে, কিন্তু আপনারা দাবায় রাখতে পারবেন না। প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।